দেখছেন নিউজ 18 বাংলা নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রিতা। শুরুতেই আমরা সুশান্ত মৃত্যু তদন্তের খবরে নজর রাখবো এবং সেখানে যা জানতে পারা যাচ্ছে এবার কিন্তু রিয়া চক্রবর্তী এবং তার বাবা ও ভাইয়ের উপর চাপ বাড়লো, কারণ শতপ্রণোদিত মামলা করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে এবার ইডির এন্ট্রি। রিয়া চক্রবর্তী, তার ভাই ও বাবার বিরুদ্ধে ইডির শতপ্রণোদিত মামলা। এদিকে এই মৃত্যু তদন্তে এবার মহারাষ্ট্রের জোট সরকারকে নিশানা করেছে বিজেপি। উদ্ধব ঠাকরে সরকারের বিরুদ্ধে দোষীদের আড়াল করার অভিযোগ সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের। তিনি নাকি আসল ডন, তিনি বয়ফ্রেন্ডের রাশ হাতে ধরে রাখতে জানেন। রিয়া চক্রবর্তী, সুশান্তের বান্ধবী, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, কিন্তু কি বলেছেন তিনি ভিডিওতে শুনে নিন। उनका ही है, अब उनको पता है छोटा लड़का लोग छोटा गुंडा लोग को कैसा मैनिपुलेट करना। उनका क्लास थोड़ा अलग है। ये गुंडा लोग ये सब गुंडागर्दी करते, अब लोग गुंडा लोग से गुंडागर्दी कराते। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বিতর্কের কেন্দ্রে তাঁর বান্ধবী অভিনেতা রিয়া চক্রবর্তী। তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ। জলেবি গার্ল সেই রিয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। उसके मुंह में आ गई थी, अब उनका ही है, अब उनको पता है छोटा लड़का लोग छोटा गुंडा लोग को कैसा मैनिपुलेट करना। इसके ऐसा अपन का बॉयफ्रेंड भी गुंडा है, गुंडे के माफिक समझता अपने आप को, उसको पता नहीं अपन ताई है। ताई लोग का क्या है, अपन थोड़ा अपन का क्लास थोड़ा अलग है। ये गुंडा लोग ये सब गुंडागर्दी करते, अब लोग गुंडा लोग से गुंडागर्दी कराते। ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। ভিডিওটির দিনক্ষণ জানা যায়নি, তবে এই ভিডিও প্রকাশ্যে আসতে বি টাউনে বিতর্কের ঝড়। সুশান্তের মৃত্যুর প্রায় 1.5 মাস পর মুখ খুললেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। छोटी छोटी चीजों में खुशियां ढूंढता था, वो उन लड़कों को बच्चों को पढ़ाता था जिसमें उसको खुशी मिलती थी। उसने इतने सारे बच्चों को एजुकेशन दिया सर, उसको खुशी जहां मिलती थी वो स्टार्स को गेज करता, उसको वो चीजें खुशी देती थी सर। अब वो उसकी रियल खुशी थी, उसके लिए ये उसका पैशन था एंड ही वर्क टुवर्ड्स दैट पैशन, बट ही कैन नॉट डाई फॉर दिस, ही कैन नॉट डाई फॉर दिस, दैट इज फॉर श्योर। সুশান্ত মৃত্যু তদন্তে বৃহস্পতিবারই অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ করে বিহার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্ত ও রিয়ার বন্ধু মহেশ শেট্টিকেও। সূত্রের খবর, পাল্টা আসরে নেমেছে রিয়াও। অবশেষে শুক্রবার মুখ খোলেন। I have immense faith in God and the judiciary. I believe that I will get justice. Even though a lot of horrible things are being said about me in the electronic media, I refrain from commenting on the advice of my lawyers, as the matter is sub judice. Satyamir Jayate, the truth shall prevail. সূত্রের খবর, সুশান্ত মৃত্যু তদন্তে মহেশ শেট্টিকে রাজ সাক্ষী বানাতে পারে বিহার পুলিশ। নিউজ 18 বাংলা। আবারও করোনা আক্রান্তের দেহ বাড়িতে পড়ে থাকার অভিযোগ। দুর্গাপুরের ফরিদপুরে 11 ঘন্টা বাড়িতে পড়ে থাকলো বৃদ্ধার দেহ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাসের কাছ থেকে। জয়ন্ত, প্রথমে জানতে চাইবো ঘটনাটা ঠিক কি ঘটেছে, কেন 11 ঘন্টা পড়ে রইল দেহ? সমাদৃতা, এই ভদ্রলোকের মৃত্যু হয়েছে আজকে সকালবেলায় 6:30 নাগাদ। এর ভদ্রলোকের বড় ছেলে এবং বড় বৌমা করোনা পজিটিভ হয়ে গত শুক্রবার কোভিড হাসপাতালে ভর্তি হয় এবং শনিবার এই পরিবারের সকলের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় কোভিড টেস্টের জন্য। কিন্তু আজও পর্যন্ত কোভিডের টেস্টের কোনো রিপোর্ট আসেনি। আজ সকাল পর্যন্ত, সকালে যখন এই ভদ্রলোকের মৃত্যু হয় এবং প্রতিবেশীরা এবং বাড়ির সদস্যরা জানতে চায় যে এই মৃত্যুর প্রকৃত কারণ কি, যে করোনা আক্রান্ত ছিলেন কিনা, এই জানতে যে এতটা সময় লাগবে তারা কেউই বুঝতে পারেনি। প্রশাসনের দরবারে পুলিশের কাছে যায় এবং জেলা প্রশাসনের কাছে যায়, স্বাস্থ্য দপ্তরের কাছে প্রশ্ন করে এবং যেখানে টেস্ট হয়েছিল সেখানেও জানতে চায়, কোনোভাবে জানতে পারেনি। মানে সেই জানতে সময়টা লাগে, বিকেল গড়িয়ে যায় এবং তখন জানা যায় ভদ্রলোক পজিটিভ হয়েছে। তখনও কিন্তু পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট আসেনি। মানে তৎপরতার সঙ্গে এই রিপোর্টটাই করা হয়েছে বলে জানিয়েছে। সেই তৎপরতা
শনিবার থেকে আজকে শুক্রবার অর্থাৎ প্রায় এক সপ্তাহ লেগে গেল এই ঘটনা নিয়ে চাপানুতান হয় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অবশেষে 11 ঘন্টা পরে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা মৃতদেহ নিয়ে যায় এবং কোভিড প্রোটোকল মেনেই তার সৎকার্য সম্পন্ন হবে বলে জানিয়েছে। সমাদৃতা, ধন্যবাদ জয়ন্ত। আমরা শুনে নেব কি বলেছেন প্রতিবেশী। ঘন্টা হয়ে গেল, এখনো কি বডি পড়ে আছে? এখনো বডি একই অবস্থা, এমনকি প্রশাসন থেকে বলে দিয়েছে যে হাত না দেওয়া হয়, রিপোর্ট না আসা অবধি। তো পাড়ায় তো একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেউ আসতে চাইছে না। পুলিশ এসে জানালো যে আমরা চেষ্টা করেছি, সিএমকে খবর দেওয়ার চেষ্টা করছি, অনলাইনে যতটা পাওয়া যায়। প্রশাসন কি বলছে? প্রশাসন থেকে কি বলছে? প্রশাসন থেকে বলছে আজকের দিনটার জন্য ডেড বডি ওরা মর্গে রাখবে, প্রিজার্ভ করে রাখবে। রিপোর্ট আজকের মধ্যে না এলে ওরা অ্যাজ এ পজিটিভ প্লেস করে দাহ করে দেবে। এইটাই মেন দাবি। রিপোর্ট বডি আজকে কতক্ষণ ছিল? ধরুন চিলি মরেছে তো ধরুন 6টা সাড়ে 6টার সময়, তারপর তো কেউ খবর নেয়নি, অনেক পরে প্রশাসনের লোক এসেছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পশ্চিম বর্ধমানের সিএমওইচ ও দুর্গাপুরের মহকুমা শাসকের সঙ্গে। তারা কি বলছেন শুনে নেব। এটা তো আমরা করি না, টেস্ট করে হচ্ছে বিভিন্ন ল্যাবের নানা রকম সমস্যা আছে, যন্ত্রপাতির সমস্যা আছে, যন্ত্রপাতি খারাপ হয়ে যাচ্ছে, সেটা তো আর কিছু করতে পারবে না। এত বড় একটা মহাযজ্ঞ, তার মধ্যে একটু ভুল ভ্রান্তি, একটু দেরি, এগুলো তো হবেই। এত পোকা বাঁচতে বসলে তো তাহলে তো আর কোনো কাজই করা যাবে না, বন্ধ করে দিতে হবে সব। এখন হচ্ছে টেস্টের রিপোর্ট আসতে যদি দেরিও হয় তাকে ধরে নিতে হবে ইজ এ কোভিড সাসপেক্ট, টেন্টেটিভলি পজিটিভ, সুতরাং ওকে কোভিড প্রোটোকল মেনে ও ডেড বডিটা ডিসপোজ করতে হবে। আমরা সেই পদক্ষেপ যখনই জানতে পেরেছি আমরা দুটো জিনিস করেছি। উই হ্যাভ সেন্ট দ্য টিম টু দ্য স্পট, আমাদের স্যানিটাইজেশন টিমটাও পড়ে গেছে, আর তার বডিটাকে কোভিড প্রোটোকল মেনে আমরা শিফটিং করেছি এবং দ্যাট উইল বি ক্রিমেটেড অ্যাজ পার দ্য কোভিড প্রোটোকল। শ্রীরামপুরে করোনা যোদ্ধা করোনা আক্রান্ত হওয়ায় তার পরিবার এক ঘরে হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের কাছে অবশেষে সাহায্য চাইতে হয় তাদের। জেলা প্রশাসন তাদের পাশে দাঁড়ায়। করোনা আক্রান্ত ট্রপিক্যাল মেডিসিনের কর্মী, শ্রীরামপুরের গাঙ্গুলি বাগানের বাসিন্দা। আক্রান্ত মহিলা কলকাতা মেডিকেলে ভর্তি। অভিযোগ, মহিলা করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই চেনা প্রতিবেশীরা একেবারে অচেনা। করোনা যোদ্ধার বাড়িতে বৃদ্ধা মা ও 3 বোন। অভিযোগ, তাঁদের বাড়িকে করোনা বাড়ি তকমা দিয়ে গলির মুখ দড়ি দিয়ে আটকে দেন প্রতিবেশীরা। বাড়ির পাশে পুরসভার কলের মুখও প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়। যে এখানে করোনা বলে আমাদের পাশে রিচার্জ বন্ধ হয়ে গেছে, আমার ভাইপোর ব্যবসা, এখানে রিচার্জ বন্ধ হয়ে গেছে। পাশে আমার কাকার বাড়ি, কাকার ছেলে এসব জ্যোতিষ করে, তার বিভিন্ন জায়গা থেকে লোক আসে, তাদের বারণ করে দেওয়া হয়েছে যে এখানে করোনা কেউ যাবে না। মানে মিউনিসিপ্যালিটির কলও তো দেখলাম বন্ধ করে, মিউনিসিপ্যালিটির কল দেখছেন তো প্লাস্টিক দিয়ে জড়িয়ে বন্ধ করে দিয়েছে। বিপাকে পড়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানায় করোনা যোদ্ধার পরিবার। পরিবারের সঙ্গে দেখা করেন মহকুমা শাসক। ত্রাণ সামগ্রী ও পালস অক্সিমিটার দেওয়া হয়। জলের কলের মুখও খুলে দেওয়া হয়। যেখানে পৌরসভা আছে কোথাও তো অসুবিধে নেই, কোথাও অসুবিধা হলে ফোন করুন। হয়তো একটা ভ্রান্ত ধারণা থেকে পরিবেশটা যাতে দূষিত নয় সেটা দেখতে হবে। বাজারের দরকার পড়ে ওনাদের বেরোতে হবে না, আর একটা নিয়ম মেনে যেটা সরকারের গাইডলাইন অনুযায়ী ওনারা কদিন বাড়িতে থাকুন। ওনাদের যা যা সমস্যা হবে বা যা যা দরকারি জিনিস আমরা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করব। কয়েকজন প্রতিবেশীর আচরণ বদলে গিয়েছে, তবে কয়েকজন এখনো পাশে। আজকে আমাদের শিক্ষিত সমাজের মধ্যে এটা একটা কলঙ্ক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে কেউ নেই, ওদের কোনো পুরুষ নেই, যেখানে সেইখানে দাঁড়িয়ে এতগুলো মেয়ে, তারা দোকান বাজার তারা কিছু করতে পারছে না। করোনার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই, তা করতে গিয়েই আক্রান্ত হচ্ছেন করোনা যোদ্ধারা। তারপরও চরম হেনস্থার শিকার। বারবার উঠছে অভিযোগ, প্রশাসনের শত প্রচারেও ছবিটা পাল্টাচ্ছে না। শ্রীরামপুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो
जीत की शुरुआत। কামিং আপ নিবেদন করছে থার্মোকন টিএমটি বার, দ্য নো কম্প্রোমাইজ স্টিল, আ কোয়ালিটি প্রোডাক্ট অফ শাকম্ভরি গ্রুপ। করোনা আবহে কোনো রোগীকে ফেরানো যাবে না, আগেই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরও ছবিটা পাল্টাচ্ছে কোথায়? আবারও রেফার রোগে গেল প্রাণ। মৃতের নাম পিয়ালি সরকার, বয়স 35, শ্বাসকষ্টের চিকিৎসা চলছিল। সম্প্রতি নিউমোনিয়া ধরা পড়ে। পিয়ালিকে অবিলম্বে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। সেই মতো শুক্রবার রাতে প্রথমে এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে, কিন্তু ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। তারপর পঞ্চশায়রের আরেক বেসরকারি হাসপাতালে, সেখানেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ রোগীর পরিবারের। এরপর মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেড না থাকার কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি সেখান থেকে এমআর বাঙ্গুরে গেলে তারাও ফিরিয়ে দেয়। এরপর বাঘাযতীনের নার্সিংহোম, সেখানে গেলেও ভর্তি নেওয়া হয়নি রোগীকে। বাঘাযতীনের আরেক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও রোগীকে ভর্তি না নেওয়ার অভিযোগ। এরপর সরকারি হাসপাতাল বাঘাযতীন স্টেট জেনারেলে নিয়ে গেলে সেখানে প্রথমে ভর্তি নেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পরই রোগীকে অন্যত্র নিয়ে যেতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই রোগীকে ঠাকুরপুকুরের এক নার্সিংহোমে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে পরিবার, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি, রোগীকে হাঁটিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়, সেই সময় কোনো স্ট্রেচার বা হুইল চেয়ার মেলেনি। পরিবারের দাবি, অ্যাম্বুলেন্সে ওঠার সঙ্গে সঙ্গে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় পিয়ালির। বেড পেলাম না কোথাও, এবং শুধু 8টা হসপিটাল না, আমরা সঙ্গে আরও কলকাতা 6টা, সেই উডল্যান্ড থেকে বেলভিউ থেকে সব জায়গায় সিট চেয়েছি, কোথাও বলছে হবে না। কোনো শুনতেই চাইছে না যে কি ব্যাপার, কি বৃত্তান্ত, মানুষ একটু নাড়াচাড়া করে, সেটাও কোনো কিছু না, খালি একটাই না হবে না, বেড নেই, আর কোনো মুখের ওপর করে দিচ্ছে, মানে মানুষের আর কোনো দামই নেই। এ নিয়ে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। যদিও এমআর বাঙ্গুর কর্তৃপক্ষের বক্তব্য, স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া এ ধরনের রোগীকে ভর্তি নেওয়া সম্ভব নয়। বাকি বেসরকারি হাসপাতালগুলির কোনো প্রতিক্রিয়া মেলেনি। নিউজ 18 বাংলা। করোনা যোদ্ধাদের উপরই ফতোয়া। বাঁকুড়ার বরজোড়ায় পুলিশ কর্মীদের পণ্য বিক্রি না করার জন্য নির্দেশিকা দেওয়া হলো। রীতিমতো মাইকিং করে নির্দেশিকা কাদের? না আইএনটিটিইউসির। জানিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। ব্যাটালিয়ন স্টাফদের সংস্পর্শে আসিবেন না, ব্যাটালিয়ন স্টাফদেরকে কোনো মাল বিক্রয় করিবেন না, ব্যাটালিয়ন স্টাফদেরকে কোনো মাল বিক্রয় করিবেন না। কারণ যদি ব্যবসার স্বার্থে তাদেরকে মাল বিক্রয় করিতে হয়, আপনারা তাদের মোবাইল নাম্বার নিয়ে মাল গেটের সামনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করিবেন। করোনার বাজারে রীতিমতো ফতোয়া। রাজ্য পুলিশের 13 নম্বর ব্যাটালিয়নের কোনো কর্মীকে সরাসরি পণ্য বিক্রি না করার জন্য স্থানীয় বাজারে মাইকিং। অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বিরুদ্ধে। বাঁকুড়ার বরজোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায় রাজ্য পুলিশের 13 নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার। ব্যাটালিয়নের বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। এরপরই তাঁদের স্থানীয় বাজার থেকে পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা। এর জেরে চরম বিপাকে পড়েছেন পুলিশ কর্মীরা। স্থানীয় বাজারের কেউই তাঁদের পণ্য বিক্রি করছেন না বলে অভিযোগ। অনেকেরই প্রশ্ন, করোনা মোকাবিলায় কোথায় কি বিক্রি করা যাবে, কি বিক্রি করা যাবে না, সেটাকে তৃণমূলের শ্রমিক সংগঠন ঠিক করে দেবে। এই ধরনের অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে নিরস্ত রাখার জন্য এবং প্রায় এক প্রকার তাদেরকে একঘরে করে রাখার যে প্রবণতা আইএনটিটিইউসির তরফ থেকে প্রচার করা হচ্ছে, এটা অতি নিন্দনীয়। আমরা এটা ধিক্কার জানাচ্ছি। এই ধরনের কোনো খবর নেই যে আইএনটিটিইউসির পক্ষ থেকে সেখানে কোনো প্রচার করা হয়েছে, তবে আমি বিষয়টিকে খোঁজ নিয়ে দেখছি কি হয়েছে না হয়েছে। এটা যদি হয়ে থাকে অবশ্যই আমরা নিজেরা ব্যবস্থা নেব। পুলিশ কর্মীরা করোনা যোদ্ধা, অথচ তাঁদের নিশানা করেই ফতোয়া। এতে পুলিশের মনোবল কোথায় গিয়ে দাঁড়াবে? বরজোড়ার ঘটনায় এই প্রশ্নই তুলছে রাজনৈতিক মহলের একাংশ।
মহামারীর সময় রোগীরা অসহায়, বাড়ি থেকে হাসপাতাল, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, ভরসা অ্যাম্বুলেন্স। এই সুযোগে মাত্রা ছাড়া ভাড়া হাঁকানোর অভিযোগ। কম দূরত্বেও অতিরিক্ত ভাড়া চাইছেন অ্যাম্বুলেন্স চালক ও মালিকরা। আরজিকর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স রাজ। সাংসদ তহবিলের টাকায় অ্যাম্বুলেন্সের রোগীদের শুধু তেলের খরচ দেওয়ার কথা। বেশি পরিচিত 500 টাকার অ্যাম্বুলেন্স নামে সেই সাংসদ তহবিলের অ্যাম্বুলেন্সও ভাড়া চাইল 1600 টাকা। কোথা থেকে এনেছেন? তাহলে ভাড়া কত নিয়েছেন আপনারা? 1500 টাকা। এখানে 1600 টাকা বললেন তো? হ্যাঁ 1600 টাকা। এইরকমই রেট না এর থেকে একটু বেশি, একটু কম রেট? মানে গাড়িতে উঠলেই 1600 টাকা। এটা মানে কে দিয়েছে অ্যাম্বুলেন্সটা? হ্যাঁ, সুলতান আহমেদ। কাদের দিয়েছে? আপনাদের কোনো ক্লাবকে? হ্যাঁ, পঞ্চায়েতকে। সুলতান আহমেদ তিনি যখন এমপি ছিলেন তখন এটি দিয়েছিলেন। আর সেই অ্যাম্বুলেন্সটি এখন রীতিমতো ব্যবসার কাজে ব্যবহার করছে। নীলরতন সরকার হাসপাতালের সামনেও রোগীর আত্মীয় সেজে অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। সেখানেও বেশি ভাড়া চাইলেন চালক। তার দাবি, অ্যাম্বুলেন্সের ভাড়া নাকি কিলোমিটারে ঠিকই হয় না। কাশীপুর আর যদি অক্সিজেন দিয়ে নিয়ে যাও আলাদা একটা চার্জ করবে। কত? 200 টাকা পড়বে। হ্যাঁ, 200 টাকা মানে 1000 টাকা। এটা এখান থেকে কাশীপুর তো খুব বেশি দূর না। মিনিমাম কত? মিনিমাম আমাদের ম্যাক্সিমাম মিনিমাম 4400 টাকা 1 কিলোমিটার। হ্যাঁ, 1 কিলোমিটার। অ্যাম্বুলেন্সে কিলোমিটার চলে না। কত নেবে? আমাদের 700 টাকা ভাড়া পড়বে। 700 অক্সিজেন দিয়ে? অক্সিজেন ছাড়া। আর অক্সিজেন দিয়ে গেলে? অক্সিজেন দিয়ে গেলে আরো 300 টাকা বাড়বে। গাড়িগুলো স্যানিটাইজ করা হয় তো? মানে কোনো অসুবিধা হয়ে যাবে না তো? জ্বর হলেই আমরা নেব। হাসপাতাল বদলাচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্সের জুলুমবাজির ছবিতে বদল নেই। নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে বারবার একই ছবি, হয়রানির একশেষ রোগীদের। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। এসএসকেএম এর সামনে ধরা পড়লো অ্যাম্বুলেন্সের দাদাগিরি। নিউজ 18 বাংলা ও ট্রাফিক পুলিশের সহায়তায় অবশেষে অ্যাম্বুলেন্স পেলেন রোগী। হাসপাতালে হাসপাতালে অ্যাম্বুলেন্সের দাদাগিরি চলছেই। এসএসকেএম এর সামনেও একই ছবি, রোগীর আত্মীয় সেজে অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা বলেন নিউজ 18 বাংলার প্রতিনিধি। গলা কাটা ভাড়া হাঁকলেন অ্যাম্বুলেন্স চালক। কাউন্সিলরের আর্থিক সাহায্যে কেনা অ্যাম্বুলেন্স, রোগীদের সহায়তায় যে অ্যাম্বুলেন্সে শুধু তেলের খরচ দিতে হয়, তাতেই চালক ভাড়া দাবি করলেন 2500 টাকা। বারাইপুর কত তোমাদের? 2500 টাকা। হ্যাঁ, 2500 টাকা। 2500? আরে দাদা, লকডাউনের বাজারে তেল কত? 82 টাকা করে তেলের লিটার। আমরা গরিব। এখান থেকে ফার্স্ট সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে গাড়ি চালিয়ে যেতে হবে। এখান থেকে ক কিলোমিটার? এখান থেকে ক কিলোমিটার? এই মেনশন করলে দাদা পারলাম। হ্যাঁ, পারলাম। আপনি কি দেবেন বলুন, হলে চেষ্টা করুন। না, আপনি 2500 টাকা চাইবেন কেন? আপনি বলুন তো, আপনি যদি ট্যাক্সি নিয়ে যেতেন কত খরচা আছে বারাইপুর? 600 টাকা। 600 টাকা? কি নাম আপনার? কোথায় থাকেন আপনি? আমি বাগুইয়াটি। বাগুইয়াটি থাকেন? বাড়ি যেতে পারছি না নিয়ে। কেন? এত ভাড়া হচ্ছে। হ্যাঁ, 2500-3000 টাকা করে ভাড়া। ক্যান্সার রোগী প্রদীপ ভট্টাচার্য, সঙ্গে মেয়ে জামাই এসএসকেএম থেকে নাগেরবাজার পর্যন্ত যাবেন। অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক ভাড়া চান 2500 টাকা। দিতে না পারায় অ্যাম্বুলেন্সে তুলতে রাজি হননি। কি হয়েছে আপনার? আমার পেশেন্টের ক্যান্সার আছে। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর মশাই হন। হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরে এই অ্যাম্বুলেন্সটার কথা বলেছিলেন? হ্যাঁ বলেছি, এখানে বলেছি, তারপরে ওই ভিতরে আছে, ওখানে কত চাইছে? 2500 টাকা করে চাইছে। যাবেন কোথায়? যাবো নাগেরবাজার। নিউজ 18 থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন। এখানে কথা বলছিলাম, ওই যে অ্যাম্বুলেন্সটা আছে। ট্রাফিক পুলিশকে বিষয়টি জানান নিউজ 18 বাংলার প্রতিনিধি। তখনই স্পষ্ট হয়, কাউন্সিলরের আর্থিক সাহায্যে কেনা ওই অ্যাম্বুলেন্স নিয়ে বেআইনিভাবে চড়া ভাড়া হাঁকছেন চালক। আমি এখানে পেশেন্ট না। ওনাকে ভাড়া জিজ্ঞেস করলাম,
ওনারা কথাবার্তা বলে বললেন 2500 টাকা। ওনারা আমাকে চাপিয়ে দিল, বললেন ওনারা তুমি কথা 2500 টাকা। আপনি পেশেন্ট কত টাকা কিলোমিটারে নিয়ে আসেন? আমাদের তো ওয়ার্ডের গাড়ি। কত টাকা কিলোমিটারে নিয়ে আসেন? আমাদের ওখানে তেল খরচার গাড়ি। ফ্রিতে নিয়ে আসেন? হ্যাঁ, আমাদের বিনা পয়সা নিয়ে আসেন তো? হ্যাঁ হ্যাঁ। আমাকে এসে জিজ্ঞেস করলেন। পুলিশের মধ্যস্থতায় শেষমেশ কোনো ভাড়া ছাড়াই রোগী ও তার পরিবারকে নাগের বাজারে নিয়ে যেতে রাজি হন অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক। কোথায় যাবেন আপনারা? নাগের বাজার যাবো স্যার। নাগের বাজার? এই তো নাগের বাজার যাবে, পেশেন্টটা নিয়ে যাবে। হ্যাঁ বলে। কত টাকা ভাড়া নেবে? আপনারা যা দেবেন, আমার তো ফ্রি সার্ভিস গাড়ি, যাওয়ার পথে যেটুকু আপনারা দেবেন ওটা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির পর ধনেখালি, সুস্থ হওয়ার পর ফের করোনা আক্রান্ত হলেন এক বৃদ্ধ। মানিকতলা ইএসআই হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তবে এই ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। জলপাইগুড়ির পর ধনেখালি, সুস্থ হয়ে ওঠার পর ফের করোনার সংক্রমণ। ধনেখালির ভান্ডারহাটের বৃদ্ধে দ্বিতীয়বার করোনা, সেরিব্রাল অ্যাটাক ও কিডনির সমস্যা নিয়ে 8 জুলাই চারনাক হাসপাতালে ভর্তি হন। প্রথম দুবার বৃদ্ধের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে, তৃতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাড়ি ফিরেই কয়েকদিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। মানিকতলা ইএসআইতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁর করোনার রিপোর্ট পজিটিভ। নেগেটিভ রিপোর্ট আসে 19 জুলাই। সোমবার দিন আবার এখানে মানিকতলা হসপিটালে আমি অ্যাডমিট করি। মঙ্গলবার বাবার আবার করোনা টেস্ট হয়, গতকাল রিপোর্ট আসে পজিটিভ। স্বাস্থ্য দপ্তর থেকে আমার কাছে গতকাল ফোন আসে এবং আমি ওনাদের পুরো ব্যাপারটা জানাই। ডায়ালিসিস পেশেন্ট একবার পজিটিভ আসলে যেহেতু ওরা ইমিউনোকম্প্রোমাইজ থাকে, খুব সহজে ওরা নেগেটিভ হয়, খুব সহজে নেগেটিভ হয়। তো সেই জন্য পজিটিভ আসবে এটা আমরা এক্সপেক্ট করেছিলাম। হ্যাভিং ডায়ালিসিস এবং ওর অনেক কোমরবিডিটি আছে। স্বাস্থ্য মন্ত্রক অবশ্য আগেই এ নিয়ে সতর্ক করে দেয়, জানায় করোনা থেকে সেরে উঠলে শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিন্তু সেই অ্যান্টিবডি বেশি দিন স্থায়ী হচ্ছে না বলেই বিজ্ঞানীদের অনুমান। তাই করোনায় সুস্থ হওয়া ব্যক্তি ফের আক্রান্ত হতেই পারেন। যে রোগীটি যাকে মানিকতলাতে ভর্তি করা হলো তার তো সিমটম হচ্ছে, দ্বিতীয়বার পজিটিভ হচ্ছে এবং সিমটম হচ্ছে, তাহলে তার ব্যাখ্যাটাই এই মতামতটা হয়তো পরবর্তীকালে দাঁড়াবে যে করোনা ভাইরাস আমাদের দেহের মধ্যে থেকে একদম বিলুপ্ত হয় না, তারা ঘুমিয়ে থাকে বা তারা অর্ধমৃত অবস্থায় থাকে, সুযোগ পেলে আবার তারা চাঙ্গা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং সেখানে সিমটম ডেভেলপ করার চান্স থাকছে। জলপাইগুড়ির পর ধনেখালির বৃদ্ধের ক্ষেত্রেও ঠিক তাই হলো, একবার সুস্থ হয়ে ফের করোনা। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। শাশুড়িকে বৌমার অ্যাসিড অ্যাটাক, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিবাদের জেরেই এই অ্যাসিড অ্যাটাক বলে জানতে পারা গিয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শরদিন্দু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শরদিন্দু, কি বলছেন বৌমা? সমাদৃতা, শাশুড়ি বৌমার বিবাদ নতুন খবর নয়, কিন্তু ব্যাগ থেকে অ্যাসিডের বোতল বার করে শাশুড়িকে ছুঁড়ে মারা এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খণ্ডঘোষের খুদকুড়ি এলাকার সরকারি আবাসনের ঘটনা। শাশুড়ি সদ্য রিটায়ার করেছেন এবং বৌমা পাত্রসার ব্লক অফিসে ত্রাণ বিভাগের কর্মী। বৌমা বাড়ি যেতে চেয়েছিলেন, শ্বশুরের অবস্থা শয্যাশায়ী, প্যারালাইসিস, তাই ছেলে বাধা দিয়েছিল, সেই নিয়েই বিবাদ এবং এই বিবাদ বারে বারেই হতো। শাশুড়ি এসেছিলেন তার মধ্যস্থতা করতে, তখনই ব্যাগ থেকে অ্যাসিড বার করে, অ্যাসিডের বোতল বার করে শাশুড়ির দিকে ছুঁড়ে মারেন বলে অভিযোগ। ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই পুত্রবধূকে পুলিশ তুলে নিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে যে তিনি কোথায় অ্যাসিড পেলেন, কেনই বা ব্যাগে রেখেছিলেন, তবে কি তার কোনো উদ্দেশ্য ছিল নাকি অ্যাসিডটা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য তিনি এসেছিলেন। সব মিলিয়ে পুলিশ এখন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ শরদিন্দু। আমার মাকে বলে যে তুমি হচ্ছে যত নষ্টের গোড়া দিয়ে ও বাইরে বেরিয়ে যায় এবং পাশের রুম থেকে ওর ব্যাগ থেকে যত সম্ভব একটা বোতল নিয়ে আসে। বোতলটা নিয়ে এসে বোতলে এগিয়েতে দেওয়ালে মেরে দেয়। তো দেওয়ালে মেরে দেওয়ার পর আমার মা পুরোপুরি জখম হয়, বুকে, পায়ে, হাতে এরকম লেগেছে। ভিলেজ পুলিশকে জানানোর সাথে সাথে ভিলেজ পুলিশ 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসে এবং পুলিশ গিয়ে ওকে নিয়ে আসে এবং আমাকে পুলিশ প্রশাসন বলে যে মায়ের কাছে গিয়ে মায়ের ট্রিটমেন্ট করাতে। এখন মা খণ্ডঘোষ হসপিটালে চিকিৎসা। एक साथ खाना बना के तो देखिए।
एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। অমিত শাহর কাছে দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদরা। একুশের ভোটের আগে রামনগরে বিজেপি কর্মীর মৃত্যুতে তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির, মানতে নারাজ তৃণমূল। বিজেপি অবশ্য বসে নেই। মৃত দলীয় কর্মীর বাড়িতে যেতে পথে সায়ন্তন বসু। গত বুধবার রামনগরে পানের বরজ থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী পূর্ণচন্দ্র দাসের দেহ। রামনগরে তার বাড়িতেই এদিন যাচ্ছিলেন সায়ন্তন। তার অভিযোগ, কোলাঘাটে তার গাড়ি আটকানো হয়। এরপর ঘুর পথে তিনি ডেবরা যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পাঁশকুড়ার রাতুলিয়ায় পুলিশ তার গাড়ি ফের আটকে দেয় বলে সায়ন্তনের অভিযোগ। বাধার মুখে ফিরতে হয় বিজেপি নেতাকে। প্রতিবাদে বেশ খানিকক্ষণ রাতুলিয়ায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তৃণমূল কংগ্রেস খুন করেছে আমাদের বুথ সভাপতিকে, সেটা প্রচার করতে চায় না, প্রমাণ করতে চায় না, প্রমাণ আটকাতে চায়, লুকাতে চায়, তার জন্য আমাকে আটকাচ্ছে। সায়ন্তন বাবু ভুলভাল বলছেন, এটা ঘটনা নয়, একটা আত্মহত্যার ঘটনা। করোনা পরিস্থিতিতে যেখানে সারা বাংলা জুড়ে লকডাউন এবং সমস্ত গাড়ি ঘোড়ার প্রতি নিষেধাজ্ঞা আছে, নিয়ে সবকে থোড়াই কেয়ার করে বহু মানুষকে সঙ্গে নিয়ে আইন ভেঙে এলাকায় চেষ্টা করছেন। পুলিশ প্রশাসন তার প্রয়োজনীয় ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গে বিজেপির একের পর এক কর্মীকে খুন করা হচ্ছে। এই অভিযোগে দিল্লিতেও দরবার রাজ্য বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নালিশ সৌমিত্র খাঁ ও নিশীথ প্রামাণিকের। দুই কর্মীকে খুন করে আবার ঝুলিয়ে দেওয়া হয়েছে, বিধায়ককে মেরে পরে হ্যাঙ্গিং করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর ফেলিয়ার হওয়ার ফলে প্রত্যেক দিন মৃত্যুর সংখ্যা দিনকে দিন বাড়ছে করোনার ফলে, এবং রাজ্য সরকারের ব্যর্থতার ফলে। যে অমিত শাহজি যেভাবে দিল্লির দায়িত্ব নিয়ে আজকে দিল্লিতে এত ডেভেলপ হয়েছে, সেই জায়গায় পশ্চিমবাংলার যদি মেডিকেল দিক দিয়ে উনি আমাদের সহযোগিতা করেন, এবং এই যে মার্ডারগুলো হচ্ছে তার যদি একটা সিবিআই তদন্ত করা যায়। ওরা বলছে বলেই আমাকে বলতে হবে, একেবারে ব্লক স্তর থেকে আরম্ভ করে কেন্দ্রীয় স্তর পর্যন্ত আপনারা একই কথা বলছেন। সুতরাং এটা নিয়ে আমরা এর বাইরে গিয়ে কিছু বলতে চাচ্ছি না। প্রশাসন শান্তি শৃঙ্খলা দেখে, প্রশাসন প্রশাসনের কাজ করবে। ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের উপর চাপ বাড়াতে কৌশলী রাজ্য বিজেপি। পাল্টা ঝাঁপাচ্ছে তৃণমূলও। গরম রাজ্য রাজনীতি। নিউজ 18 বাংলা। বিজেপিতে যোগদানের 1 বছরের মধ্যেই ঘর ওয়াপসি তৃণমূলে বিপ্লব মিত্রের। দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি ছিলেন বিপ্লব মিত্র। প্রায় 1 বছর আগে বিজেপিতে যোগ দেন তিনি। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন গঙ্গারামপুরের প্রাক্তন পুরপ্রধান ও বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র। আমাদের এখন একটাই লক্ষ্য, যেভাবে এর আগেও দলকে শক্তিশালী করার জন্য মমতা ব্যানার্জির নীতি আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা লড়াই করেছি, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, ঠিক তেমনিভাবে এই আমাদের আজকে যোগদানের পর থেকে আমার চেষ্টা থাকবে যে যাতে সর্বতোভাবে পার্টিকে সংঘবদ্ধ করে আমরা আগামী দিনে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারি। যে সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছিলেন বিজেপিতে, সেই সময় উনি বলেছিলেন যে মমতা ব্যানার্জির যে একনায়কতন্ত্র, সেই একনায়কতন্ত্রের প্রতিবাদে উনি বিজেপিতে যোগদান করছেন। আমার মনে হয় না এই 13 মাসে মমতা ব্যানার্জির একনায়কতন্ত্রের কোনো পরিবর্তন হয়েছে। আর জেলার কিছু সমীকরণে কিছু পরিবর্তন হয়েছে। বিজেপি ছেড়ে গেলেন, উনি তো মাত্র 13 মাস হলো এসে। আমাদের অনেক বড় বড় নেতা যারা 15-20 বছর ধরে বিজেপি করেছে বা তারও বেশি সারা জীবন বিজেপি করেছেন, তারাও বিজেপি ছেড়ে গিয়ে দেখেছেন বিজেপির কোনো ক্ষতি হয়নি, তাদের ক্ষতি হয়েছে। নাগরিকদের অভিযোগ মেটানোয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল মুখ্যমন্ত্রীর দফতর। ডিজিটাল ইন্ডিয়া প্লাটিনাম অ্যাওয়ার্ড পেল সিএমও। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিল স্কচ ফাউন্ডেশন। সে ছিল এক যুগ যখন কয়েন বুথে কয়েন ফেলে যোগাযোগ করা হতো, ল্যান্ডলাইনের যুগ। কিন্তু এখন হাতে হাতে কথা বলার চাবিকাঠি। এখন অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছি আমরা, এবং যোগাযোগের মাধ্যম এখন অনেক স্মার্ট। ফিরে দেখা যোগাযোগের এই মাধ্যমের 25টা বছর।